গ্যাংটিং হাইল্যান্ড, যা মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শীতলতম স্থান। সমতল ভূমি থেকে গ্যাংটিং হাইল্যান্ড ৬,২০০ ফিট উপরে হওয়ায় যেখানে হাত বাড়ালেই মেঘের ছোঁয়া পাওয়া যায়। এখানে আছে অত্যাধুনিক থিম পার্ক, যেখানে আছে চোখ ধাঁধানো কিছু গেমিং রাইড, সাথে আছে ক্যাসিনো। ক্যাসিনো ছাড়াও গ্যাংটিং হাইল্যান্ডে আর কি কি দর্শনীয় স্থান এবং বিনোদনের জন্য আর কি কি রসদ এখানে আছে সেসব জানতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আরো জানতে পারবেন কুয়ালালামপুর থেকে কিভাবে গ্যাংটিং হাইল্যান্ডে যাবেন, কোন রেস্টুরেন্টে কম টাকায় ভালো মানের খাবার খেতে পারবেন এবং কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মিড টার্মের ছুটিতে আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা গ্যাংটিং ঘুরতে যাব। তো যেই প্ল্যান সেই কাজ। তো সেদিন রাতেই আমাদের এক সিনিয়র ভাই আছে, রাশেদ ভাই, উনি সবাইকে কল দিয়ে কনফার্ম করলেন কে কে যাবেন। তো আমরা 10 জন কনফার্ম হলাম যে আমরা 10 জন গ্যাংটিং যাব। তখনই আমরা টিকিট কেটে ফেললাম। আর টিকিট কাটার জন্য আমরা রেড বাস যে একটা অ্যাপস আছে সেটা ইউজ করি। আপনারা যারা মালয়েশিয়া আসবেন, যারা কুয়ালালামপুর থেকে গ্যাংটিং যেতে চান, যদি আপনারা 1-2 জন হন তাহলে ইনস্ট্যান্ট টিকিট কাটতে পারবেন। আর যদি আপনারা বেশ কয়েকজন হন তাহলে অবশ্যই আগে টিকিট কেটে নেবেন। আর কুয়ালালামপুর থেকে খুব সহজেই গ্যাংটিং যাওয়া যায় এবং সকাল গিয়ে বিকেলে আসা যায়। আর কুয়ালালামপুর বাস স্টপে গিয়ে আপনি গ্যাংটিং এর বাসে টিকিট কাটবেন। আর টিকিটের মূল্য হচ্ছে 10 রিঙ্গিত। জি, সত্যই শুনছেন, 10 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 280 টাকা। তো আমরা ইউপিএম থেকে যাচ্ছিলাম। আমরা ইউপিএম থেকে যাচ্ছি দেখে আমরা টিবিএস যেটা আছে বান্দার তাসিক সালাতান ওই স্টেশনে যাই। তো ওই স্টেশনে আমরা মেট্রো থেকে নামি এবং এই যে আমাদের দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড মানে হচ্ছে ছোটখাটো এয়ারপোর্টের মতো বিশাল অবস্থা, এলাহি কারবার। মালয়েশিয়া তথ্য প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। যারা এখানে এসেছেন তারা জানতে পারবেন যে মালয়েশিয়া তথ্য প্রযুক্তিতে কত দূর এগিয়ে গেছে। আপনার টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা এয়ারপোর্টে দেখা যায়। এখানে দেখাচ্ছে কোন বাস কখন আসবে এবং কখন ছেড়ে যাবে। আমরা অনলাইনে টিকিট কাটি, এজন্য এখানে আমরা হাতে টিকিট নিই। কিছু বুথ আছে যে যারা অনলাইনে টিকিট কাটেন তারা এখানে এসে টিকিট সংগ্রহ করবেন। সেটা বিমানের টিকিটের মতো, যেটা অনলাইনে কাটার পরে আমাদের ইনস্ট্যান্ট টিকিট সংগ্রহ করতে হয়, ওই রকম টিকিট সংগ্রহ করতে হবে। এবং কিছু বুথ আছে যারা সরাসরি যেতে চান তারা এখানে এসে টিকিট কেটে তারপর টিকিট সংগ্রহ করতে পারবেন। এই যে আমাদের হাতে অলরেডি টিকিট চলে আসছে। আমরা টিকিট নিয়ে একটু উল্লাস প্রকাশ করলাম, কারণ এটা বিমানের মতোই দেখতে। আর এটাও বোর্ডিং সিস্টেম, আপনাকে টিকিট স্ক্যান করে তারপর দরজা ওপেন হবে, তারপর আপনাকে যেতে হবে। আমরা টিকিট স্ক্যান করে একের পর এক আমরা 10 জন চলে গেলাম নিচে। আর এই টার্মিনালটা ছিল কয়েকতলা। আমরা প্রথমে 3 তলায় ছিলাম, সেখান থেকে আমরা 2 তলায় যাচ্ছি, কারণ এটা ওই বিমানের মতোই যে আপনি নিচে আপনার টিকিটে নির্ধারণ করা থাকবে আপনি কত নাম্বার টার্মিনাল থেকে কত নাম্বার গেট দিয়ে যাবেন, আপনার বাস কখন আসবে এবং টাইম টেবিল। আমাদের মতো না যে 1 ঘন্টা লেট, আধা ঘন্টা লেট, এখানে 1 মিনিটও লেট করে না। তো আমরা আসলাম নিচে। নিচে আসার পর আমরা বিশাল একটা টার্মিনাল, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আমাদের ছিল 5 নাম্বার গেট দিয়ে, এই গেট দিয়ে আমরা যাব। তাই আমরা ওয়েট করতেছিলাম, আধা ঘন্টা পরে আমাদের বাস যাবে, আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। তো আমরা ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে সকালবেলা আমরা সবাই নাস্তা করি, কিন্তু আমাদের আসলে বাঙালি চায়ের একটা তৃষ্ণা থাকে, যেখানে যাই আমরা চা খুঁজি। এখানে আশেপাশে প্রচুর চা খুঁজলাম, কিন্তু আমরা আসলে চা পেলাম না। মালয়েশিয়া বাংলাদেশের মতো না, যত্রতত্র কোনো চায়ের দোকান নাই। তো এই জিনিসটা আমরা খুব মিস করি, চা জিনিসটা, চায়ের দোকান জিনিসটা, চায়ের দোকানের আড্ডা জিনিসটা আমরা সবাই মিস করি। হালকা আড্ডা দিতে দিতে আমাদের বাস চলে আসে। তো আমরা বাসের এখানেও আবার টিকিট চেক করে, টিকিট চেক করার পর আমরা এরো বাস, যেটা টিবিএস থেকে যায় চলে যায়, এরো বাস, এরো বাসে আমরা উঠি। এবং বাসটা ছিল খুবই খুবই স্বাচ্ছন্দ্যময়, জার্নির জন্য পারফেক্ট ছিল বাস। তো আমাদের বাস যাত্রা শুরু করে, আমরা বাসে ওঠার সাথে সাথেই এখানে জাস্ট 5 মিনিট ওয়েট করে, 5 মিনিট আগে আসছে এবং 10টা 30-এ বাস ছেড়ে গেছে গ্যাংটিংয়ের উদ্দেশ্যে। তো জানালার পাশ দিয়ে দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কখন আপনি গ্যাংটিংয়ে পৌঁছে যাবেন সেটা টেরও পাবেন না, কারণ আশেপাশে মালয়েশিয়া যারা আসছেন দেখছেন তারা জানে মালয়েশিয়া হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানের প্রত্যেকটা জায়গায় হচ্ছে দেখার মতো। তো আমার বলতে বলতে আমাদের বাস চলে আসলো গ্যাংটিংয়ে। আর গ্যাংটিং এর যেখানে নামিয়েছে এটার উপরেই হচ্ছে কেবল কার। এখান থেকে আপনার কেবল কার যেতে হবে গ্যাংটিং এর যে আসল উচ্চতা আছে সেখানে, যেটা ছোটখাটো শহর বলা যায়, ছোটখাটো শহর না, বিশাল অবস্থা। সেখানে গেলে বুঝতে পারবেন, এখানে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না এমন একটা অবস্থা। তো আমরা ধীরে ধীরে নির্দেশনা মোতাবেক সেই অনুযায়ী আমরা যেতে থাকলাম। তো আসার পর দেখলাম আজকে টিকিট সিস্টেম যেটা এদের একটু একটু ঝামেলা হয়েছে, এই জন্য অনলাইনে টিকিট কাটতে হবে। তো অনলাইনে টিকিট ছাড়া টিকিট পাওয়া যাবে না। এখানে 2 সিস্টেমে টিকিট কাটা যায়, ইনস্ট্যান্ট টিকিটও কাটা যায়, অনলাইনেও কাটা যায়। আর এখানে কিছু সিস্টেম আছে, আমরা মোটামুটি যেটা আছে সেটা কাটি, যেটা যাওয়া আসা সব মিলিয়ে 18 রিঙ্গিত পার পার্সন। জি, সত্যিই শুনছে, যাওয়া আসা মিলিয়ে 18 রিঙ্গিত কেবল কারে পার পার্সন। তো আমরা
মোটামুটি শুরু করে দিলাম। রাশেদ ভাই অনলাইনে, সবাই অনলাইনে খোঁজাখুঁজির পর রাশেদ ভাই 10টা টিকিট কেটে ফেললো খুব দ্রুত সময়ে। আমরা সেই ফাঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে স্ক্যান বার আছে সেটা স্ক্যান করে নেবেন। তারপর তাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস পূরণ করে এবং অনলাইনে টাকা দিয়ে মানে রিঙ্গিত পরিশোধ করে আপনি টিকিট পেয়ে যাবেন। আর যারা সরাসরি আসবেন, এরকম বুথ আছে, বেশ কিছু বুথ আছে, সেই বুথের মাধ্যমে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা যাত্রা শুরু করলাম কেবল কার ওঠার জন্য। এখানেও বিশাল লাইন, তো সেই লাইন ধরে আমরা একের পর এক যেতে থাকলাম। এখানেও আবার স্ক্যান করে মানে বারকোড স্ক্যান করে আপনার কেবল কারের ওখানে ঢুকতে হবে। তো আমরা 10 জন এক সারিতে একসাথে ঢুকে গেলাম কেবল কার ওঠার জন্য। আমরা একটু সকাল সকাল চলে আসছি, সেই জন্য একটু ভিড় কম ছিল। এই দেখুন কেবল কারগুলো। আমি যদিও আমার কেবল কারে ওঠার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি চায়নাতে উঠেছিলাম কেবল কারে, এখানেও উঠলাম, এটা দ্বিতীয়বারের মতো। কেবল কার ওঠার সাথে সাথেই আমাদের কেবল কারের যাত্রা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে গ্যাংটিং এর যে হাইল্যান্ড আছে, সর্বোচ্চ পাহাড়ের উচ্চতায় উঠবো আমরা, এবং সেখানে আছে চোখ ধাঁধানো থিম পার্ক। কেবল কারের ভিতরে খুব খুনসুটি করতেছিলাম আমরা সবাই মিলে, হাসাহাসি করতেছিলাম এবং ভয়ও পাচ্ছিলাম বেশ কিছু, কারণ এখানে একটু লড়াচড়া করতেছিল। আর আমরা 10 জনই আমরা একটার কেবল কারে উঠেছিলাম, একটু ভয়ও লাগতেছিল আমাদের সবার, এবং খুব হাসি ঠাট্টায় সবাই খুব প্রাণবন্ত ছিলাম এবং খুব এনজয় করতেছিলাম। কেবল কারের জার্নিটা খুব এনজয় করতেছিলাম। 3টা স্টপেজ আছে, কারণ এখানে একটা মন্দির আছে, মন্দিরে ওঠা নামা যায়, দেখা যায়, এবং এখানে বৌদ্ধদের কিছু নিদর্শন আছে, সেগুলোও দেখা যায়। তো আমরা ভাবলাম এখন আর নামবো না, যাওয়ার পথে আসার পথে আমরা নেমে ওগুলো দেখবো। তার জন্য আমরা আর নামি নাই, আমরা সরাসরি একদম গ্যাংটিং এর হাইল্যান্ডের সর্বোচ্চ যে উচ্চতা আছে সেখানে আমরা চলে যাচ্ছি। পাহাড়ের বুকে মেঘের কোলাহল এবং মাঝে মধ্যে মেঘ এসে আপনাকে ভিজিয়ে দিবে এমন একটা প্লেস হচ্ছে গ্যাংটিং। মালয়েশিয়ার প্রায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে তীব্র গরম অনুভূত হয়, কিন্তু গ্যাংটিং এমন একটি জায়গা, ব্যতিক্রম জায়গা, যেখানে আসলে আপনার শীতল বাতাসে অনুভূত হবেন এবং হালকা শীত অনুভব করবেন। সেটা দিনের বেলা হালকা শীত অনুভব করবেন এবং রাতের বেলা কিছুটা তীব্র শীত অনুভব করবেন, যেটা আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে, যা আমরা গ্যাংটিং হাইল্যান্ডে ঢোকার সাথে সাথেই বুঝতে পারতেছিলাম। হালকা হালকা ঠান্ডা লাগতেছিল এবং আমাদের ভিতরে কয়েকজন তারা শীতের পোশাক অলরেডি এনেছে এবং তারা পরে নেয় শীতের পোশাকগুলো। আর আমি ভিডিওর শুরুতেই বললাম, গ্যাংটিং হাইল্যান্ড হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় 6200 ফুট উপরে। কুয়ালালামপুর থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন। সর্বোচ্চ উচ্চতায় যদি আপনাকে যেতে হয় তাহলে অবশ্যই কেবল কারে যেতে হবে, বাস এখানে আসে না। এবং যদি আপনার ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে এর মাধ্যমে আপনারা গ্যাংটিং আইল্যান্ডে আসতে পারবেন। তো বলতে বলতেই আমরা গ্যাংটিং আইল্যান্ডে পৌঁছে গেলাম, যে তার থিম পার্ক। ঢুকতেই আপনি দেখতে পারবেন আপনার চোখ ধাঁধানো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে যাবে, যে এখানে আকৃষ্ট মানে রং বেরঙের যে আইটেম গুলো আছে, যেগুলো আমরা বিভিন্ন মুভিতে দেখতে পারি বা হলিউড বলিউডের মুভিগুলোতে যা দেখা যায়, সেই রকম একদম আসার পরে, যা আমি আগে কখনো দেখিনি এরকম এলাহি কারবার, মানে বিভিন্ন রকমের গেম। এখানে শত শত রকমের গেম আছে, যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য গ্যাংটিং আইল্যান্ড হচ্ছে একটি উৎকৃষ্ট স্থান। কলিজা ফাটানো সব রাইড, যেগুলো দেখেই আমার ভয় লাগতেছিল। ইমরান অবশ্য বলতেছিল চলেন ভাই কিছু রাইডে উঠি, কিন্তু আমার দেখার পর আমার আসলে আর উঠার কোনো এনার্জি ছিল না ভয়ে। আর আমি এমনিতেই একটু, আমার হাইট ফোবিয়া থাকায় এইগুলোতে আমার এমনিতেই একটু ভয় লাগে। তো দেখতে দেখতেই দেখলাম কিছু গেম খেলা শুরু করছে দর্শনার্থীরা, এবং আমাদের মাঝেও কয়েকজন আমরা গেম খেললাম। এগুলো আসলে বাচ্চাদের খেলা, গেম খেলা খুবই ভাল লাগে। যারা আসবেন, বিশেষ করে যাদের সাথে বেবি আছে, বেবি নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, তারা কিন্তু আর এখান থেকে যেতে চাইবে না। এমন উপভোগ্য এবং থ্রিলার রাইড এখানে আছে, থ্রিলার টাইপের রাইড, এবং সবাই সেই চিল্লাপাল্লা করতেছিল এইসব রাইডে ওঠার পরে, যেটা হয়। এবং একজন বলল, মানে আমার পাশ থেকে ইমরান বলতেছিল যে যদি এইসব রাইডে ওঠার পর যদি কেউ না চিল্লায়, তাহলে দেখা যাবে যে সে হার্ট ফেল করতে পারে বা অন্য কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য সবাই সেই রকম জুড়ে মন খুলে চিল্লায় এইসব রাইডে ওঠার পরে। এবং এটা কিন্তু দিনের বেলা, কিন্তু পরিবেশটা রাতের মতো হয়ে আছে। এই থিম পার্কের গেমিং জোনটি হচ্ছে 6 তলা বিশিষ্ট, মানে একদিক থেকে গেলে আরেক দিকে হারিয়ে যাবেন এমন একটা অবস্থা। এই থিম পার্কেরই আছে 5 স্টার হোটেল। আমরা এই 5 স্টার হোটেলের লবিতে আসলাম, আর লবি থেকে গ্যাংটিং এর পাহাড়গুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। নিচের দিকে চোখ গেলে দেখতে পারবেন আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তায় চলাচল করা গাড়িগুলোকে একদম মশার মতো মনে হচ্ছে, এবং পাহাড়ের মাঝে একটা লেক দেখা যাচ্ছে এবং লেকের পানিগুলো টলমল করতেছে। যত দূর চোখ যাবে তত দূর পাহাড় এবং মেঘের খেলা। এই মেঘ আছে, এই মেঘ নাই, এমন একটা অবস্থা এখানে। আকাশের জন্য পাহাড়গুলোকে নীল মনে হয়, কারণ আকাশের যখন মেঘ মুক্ত থাকে তখন পাহাড়গুলো নীল হয়ে যায়, আর যখন মেঘ থাকে তখন একদম সাদা ধূসর বর্ণ ধারণ করে। তো আমরা এগুলো দেখতে দেখতে ক্ষুধার্ত হয়ে যাই। তো এখানে আবার অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম আছে, কোথায় কোন ফ্লোরে আপনি আছেন এবং কোন ফ্লোরে কোন খাবার আছে, কোন রেস্টুরেন্ট আছে, সেগুলো সব ডিজিটাল এর মাধ্যমে আপনি দেখতে পারবেন।
তো আমরা একটা রেস্টুরেন্ট চুজ করি। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো দেখলে আপনার লোভ লাগবে এবং জিভায় জল আসতে বাধ্য। দেখেই আপনার মনে হবে খাবারগুলো নিশ্চয়ই টেস্টি হবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছু খাবার আইটেম। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার আইটেম অর্ডার করি এবং এক একজন এক এক খাবার আইটেম অর্ডার করে, এবং সবগুলো খাবার আইটেম ছিল খুবই ডেলিশিয়াস। আমি এই খাবারটা নিই, নুডলস টাইপের, আর এই খাবারটি খুবই টেস্টি ছিল। অনেক মজা করে খাবারটি খাই, আর বরাবরের মতোই নুডলস টাইপ আইটেম আমার খুবই পছন্দের। খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা থিম পার্ক থেকে বাইরে আসি, বাইরের ওয়েদারটা উপভোগ করার জন্য। উপর থেকে যে পাহাড়টা দেখলাম সেটা কাছ থেকে দেখার জন্য, এবং আসার পর একটা অন্যরকম অনুভূতি আসলো। সবাই খুব চিল্লাপাল্লা করলাম এটা দেখে, খুবই ভালো লাগছে। গ্যাংটিং আইল্যান্ড যারা এসেছেন তারা জানেন গ্যাংটিং আইল্যান্ডটা কত সুন্দর, এবং যারা আসেন নাই, যদি মালয়েশিয়া আসেন অবশ্যই প্ল্যান করবেন গ্যাংটিং আইল্যান্ড আসার জন্য বা দেখার জন্য। এবং যত দূর চোখ যাবে চারদিকে সবুজ আর সবুজ, এবং হঠাৎ মেঘ আপনাকে ভিজিয়ে দিবে, বা আপনার হাতের উপর দেখবেন যে আপনার হাত ভিজে গেছে, মেঘ চলে আসছে, বা আপনার কাপড় দেখবেন একটু ভিজা, আবার কিছুক্ষণ পরেই দেখবেন আবার রোদ উঠে গেছে। এরকম একটা মানে মেঘ বৃষ্টি রোদের একটা খেলা দেখতে পারবেন গ্যাংটিং হাইল্যান্ডে। এবং দেখতে পাচ্ছেন মেঘগুলো কত দ্রুত সরে যাচ্ছে, এবং কিছুক্ষণ এই দেখুন আমরা যে 5 স্টার হোটেলে ছিলাম এটার উপরেই দেখা যাচ্ছে মেঘগুলো কিভাবে দ্রুত মুভ করতেছে। এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর অনুভূতি আসবে। আসলে ভিডিও দেখে বা ভিডিও আমি যা বলতেছি সেটা আসলে বুঝতে পারবেন না, যারা আসবেন তারাই আসলে দেখতে পারবেন কতটা সুন্দর। তো দেখতে দেখতেই তারপর চলে আসলাম ক্যাসিনো, যেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। সিনেমা মুভিতে অনেক ক্যাসিনো দেখেছি, বাট আমি খুব সাহস নিয়ে একাই ঢুকি ক্যাসিনোতে, আরেকজন ছিল। তো আমি খুব সাহস নিয়ে ভয়ে ভয়ে ভিডিও করে, তো ভয় পাচ্ছিলাম একটু যদি কিছু হয় এই জন্য। তারপরেও একটু টুকটাক আপনাদের দেখানোর জন্য, নিজে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর জন্য ভয়ে ভয়ে এতটুকু ভিডিও করি। আর এই ক্যাসিনো বারের এরিয়া বিশাল, এখানে শয়ে শয়ে মানুষ নয় হাজার হাজার মানুষ ক্যাসিনো খেলছেন। মানে এখানে প্রচুর টাকা পয়সার খেলা হয় ক্যাসিনোতে। আরও অনেকক্ষণ দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু একটা পর্যায়ে আমার ভিডিও ধরা পড়ে যায় যে আমি ভিডিও করতেছি, তারপর একজন এসে বললো এখানে ভিডিও অ্যালাউ না, তারপর আমি বন্ধ করি, এবং আরও 10-15 মিনিট আমি হেঁটে দেখি। বিশাল অবস্থা, প্রায় ক্যাসিনোতেই আমি হারাই গেছিলাম, কোন দিক দিয়ে আসলাম আর কোন দিক দিয়ে বেরিয়ে যাব। তারপর আর কোনো মতো বেরিয়ে আসলাম। তো আমার আরেকজন ফ্রেন্ড ছিল, সে যাইতে পারে নাই, কারণ তার কাছে পাসপোর্ট চাইছিল ঢোকার জন্য, আর আমাকে অবশ্য কোনো কিছুই বলেও নাই বা চেকিং করে নাই। সেক্ষেত্রে আপনারা যদি ক্যাসিনো দেখতে চান তাহলে অবশ্যই সাথে পাসপোর্ট নিয়ে আসবেন। তারপর আমরা আরও অনেকক্ষণ ঘোরাঘুরি করে, আরও কিছু রাইড ছিল সেগুলো আসলে দেখিনি, আমাদের আবার ফিরতি টিকিট কাটা ছিল, সেই জন্য আমরা তারপর দ্রুত চলে আসি। আমরা আবার দেখুন এই যে মেঘগুলো, আমরা কেবল কারে উঠে যাই এবং কেবল কার থেকে দেখা যাচ্ছে স্পষ্ট মেঘ। আর বিকালবেলা ব্যাপক সুন্দর লাগে, বিশেষ করে সন্ধ্যা যত ঘনিয়ে আসবে গ্যাংটিং হাইল্যান্ডের সৌন্দর্য তত বাড়তে থাকবে। একটু আগে মেঘ ছিল, এই যে এখন মেঘ কমে গেছে, যেটা আমরা কেবল কার থেকে দেখলাম। এখন আমরা যাওয়ার সময় কেবল কার থেকে নিচে নামার সময় মাঝ বরাবর যে গড়টা দেখতে পাচ্ছেন, এখানে একটা বৌদ্ধদের মানে চাইনিজদের একটা নিদর্শন আছে, সেটা দেখবো আমরা। এখানে বিশাল একটা মন্দির টাইপের আছে, যেটা শোনা কথা। আমরা নিচে নামতেছিলাম কেবল কার দিয়ে, ওটাই আমরা দেখবো। তো বলতে বলতে আমরা নিচে চলে আসলাম, আর এখানে দেখার জন্য আলাদা আপনার পে করতে হবে না। ওই যে আমরা আসা যাওয়া 18 রিঙ্গিতের কেবল কারের টিকিট কেটেছি, সেখানে তারাই তাদের নিজ দায়িত্বে মাইক্রো দিয়ে তারা আমাদের এখানে দেখায় দিয়ে নিয়ে আসে, আপনাকে নিয়েও আসবে এবং এখান থেকে আবার নিয়ে যাবে। তো এখানে দেখার মতো অনেক জিনিসই আছে, এবং এখানেও আপনার টাইম কখন 1-1.5 ঘন্টা পার হয়ে যায় সেটা আপনি আসলে টেরই পাবেন না। একটা বিশাল আকারের গুহা টাইপের আছে, এবং এখানে তাদের প্রাচীন সংস্কৃতি বা ঐতিহ্য সেগুলো তারা বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করে, যে আগের রাজারা কেমন ছিল, কি টাইপের ছিল, সেই সব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তারা আসলে কতটা স্বৈরাচারী ছিল সেগুলোও এখানে দেখানোর চেষ্টা করেছে, যে প্রজাদের উপরে তারা কী রকম নির্যাতন করতো, বা প্রজাদের কি কি দেওয়া হতো, কি কি ফেসিলিটি ছিল, সেগুলোও এখানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গা এটা, এবং গ্যাংটিং হাইল্যান্ড একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে, এবং আপনার এখান থেকে ফিরে যেতে মন চাইবে। বিশাল পাহাড়ের যে উদারতা আছে সেটা আপনাকে মনকে ছুঁয়ে যাবে, এবং আপনাকেও সেই পাহাড়ের মতো বিশাল মনে হবে। গ্যাংটিং হাইল্যান্ডের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গেল সেটা আমরা টেরই পেলাম না। তার পথে মাইক্রো দিয়ে চলে আসলাম, মাইক্রো থেকে আমরা আবার নেমে কেবল কারে চড়ে আবার নিচে চলে যাব। তো তার ফাঁকে আমি আবারও জানিয়ে দিচ্ছি, 10 টাকা কেবল মানে 10 রিঙ্গিত দিয়ে আপনার কুয়ালালামপুর থেকে গ্যাংটিং হাইল্যান্ড আসতে পারবেন, এবং আসার পর নেমে কেবল কারে ওঠার জন্য আসা যাওয়ার জন্য আপনার সাথে সাথে টিকিট কেটে নেবেন, তাহলে ওটা হবে 18 রিঙ্গিত। আর আপনি খাওয়ার জন্য 20 থেকে 25 রিঙ্গিত বা তারও কম টাকার ভিতরে পাবেন। তবে 20 রিঙ্গিত থেকে 25 রিঙ্গিতের ভিতরে আপনি ভরপুর এবং মজাদার খাবার খেতে পারবেন।
সেক্ষেত্রে আপনার 20 আর 18, 38 আর 10, 48 রিঙ্গিত। গ্যাংটিং থেকে কুয়ালালামপুরে যাওয়ার জন্য আর 10 রিঙ্গিত টোটাল খরচ হবে আপনার যাওয়া আসার জন্য। আর এর ভিতরে যদি আপনি কোনো গেম টেম খেলেন তাহলে হয়তো আরও কিছু টাকা খরচ হতে পারে, বা যদি কেনাকাটা করেন তাহলে খরচ আলাদা। সেক্ষেত্রে বলা যায় সব মিলিয়ে আপনার 60 রিঙ্গিতের মতো খরচ হবে, যেটা বাংলাদেশি টাকায় 1500 থেকে 1600 টাকায়। এত অল্প খরচে বাংলাদেশ বা ভারতের কোথাও আপনি ঘুরে আসতে পারবেন না, যেটা আপনি মালয়েশিয়ার গ্যাংটিং থেকে ঘুরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কুয়ালালামপুর থেকে ইজিলি এত অল্প খরচে আপনি একদিনে ট্যুর দিয়ে ঘুরে যেতে পারবেন। আর যদি আপনি মনে করেন গ্যাংটিকের সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে চান, রাত্রি যাপন করতে চান, সেখানেও আপনি রাত্রি যাপন ইজিলি করতে পারবেন খুব অল্প খরচে, যেটা মালয়েশিয়ায় আপনি পারবেন খুব অল্প টাকায় ইজিলি। গ্যাংটিং শুধু না, আরও অন্যান্য যে প্লেস আছে মালয়েশিয়ায় দেখার মতো, সেগুলো আপনারা ঘুরে আসতে পারবেন। তো বলতে বলতেই আমরা চলে আসলাম আবার আমাদের প্লেসে। ওই দেখুন কেএলটা আর দেখা যাচ্ছে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।